ভয় পেলাম, এই যে ভয় সেটা কিন্তু স্পেনে কিন্তু সবার আগে দেখা দিয়েছে। যখন আমরা বুঝতে পারলাম যে ভয়, তার যে ভঙ্গি, অর্থাৎ কি করতে হবে, কি করব, এই ভঙ্গিটা আমাদের পরে আসে। এই প্রকাশভঙ্গির চারটে স্তর থাকে। একটা হচ্ছে কগনিশন, অর্থাৎ জ্ঞান। প্রকাশ, অর্থাৎ এই জ্ঞানটাকে আমরা কেমন করে, মানে যে আমরা ভয়টা পেলাম সেটাকে কেমন করে প্রকাশ করব, এই প্রকাশভঙ্গিটাও কিন্তু আমাদের মধ্যে থাকতে হবে। এক একজনের এক এক রকম প্রকাশভঙ্গি থাকে। এক্সপ্রেস, এরপরে আমরা যেটা সেটা হচ্ছে অভিজ্ঞতা, অর্থাৎ এক্সপিরিয়েন্স থেকেও এটা আসে। উত্তেজনা, এক্সাইটমেন্ট, এটা সাধারণত পড়া সমবেদী নাকতন্ত্র ও অসমবেদী নাকতন্ত্রের ফলেই ঘটে থাকে। তাহলে এই ভয়টা কিন্তু আমরা আজকে কার্সিনোসিনের মধ্যে চলে যাচ্ছি সরাসরি। জি, পাহাড়ে চড়তে পছন্দ করে, গতদিনে কথাটা বলেছিলাম। এই পাহাড়ে চড়তে পছন্দ করে। এখন ঘটনা হচ্ছে কি, যে পাহাড়ে চড়তে গেলে বা মানে এর যে নেচারটা, সেটা কার্সিনোসিনের যে নেচার সেটা হচ্ছে ডিসপ্যারেট, সব কিছুতে সে দুঃসাহসিকতা দেখাতে চায়। এখন দেখুন, আমাদের কাছে যারা ট্রেকিং করে বা যাদের এক্সপিডিশন অভিজ্ঞতা আছে, তাদের কিন্তু মাইন্ডটাকে রিপ্লেস করার জন্য তারা সাধারণত এগুলো করেন। আবার অনেক সময় কি হয়, এক্সপিডিশন যে করে সেটা হচ্ছে তাদের জ্ঞানার্জনের জন্য করে। যাই হোক, যারা জ্ঞানার্জনের জন্য করছেন সে প্রসঙ্গে আমি আসছি না। এই ট্রেকিং করতে গিয়ে অনেকেই দেখা যায় যে পাহাড়ের পাদদেশে হয়তো, এটা অনেকেরই বক্তব্য, যে পাহাড়ের কাছে গিয়ে পাদদেশে দাঁড়িয়ে আনন্দ উপভোগ করবেন বা পাহাড়ে চড়তে পছন্দ করেন না। এই জায়গাটা আমি একটু বলতে চাই অন্যভাবে, যে ভয়, এই ভয়টা একটা মানুষের কখন পাওয়া উচিত আর কখন পাওয়া উচিত নয় সেটাও আমাদের কিন্তু ভেবে নিতে হবে। এখন ট্রেকিং করার পরে তার কিন্তু মাইন্ড ফ্রেশ হবে, মানে নিজেকে তাজা বা স্বচ্ছন্দ বা ভালো, যাকে আনন্দ বোধ বলে সেটা করবে। যদি কার্সিনোসিনের পেশেন্ট হয় সেটা সে করবে। কার্সিনোসিনের পেশেন্টের ভয় নেই সেটা বলছি না, কিন্তু এই যে দুঃসাহসিক কাজগুলো, সেগুলো কিন্তু আমরা কার্সিনোসিনের মধ্যে বেশি লক্ষ্য করব। তাহলে এই জায়গাটা আমাদেরকে ভাবতে হবে যে লক্ষণটা ভয়, এই ভয়টা কোন গ্রেডে আছে, রেপার্টরিতে কোন গ্রেডে আছে, বা এই জায়গাটায় তার বা রোগীর মধ্যে বা সেই পেশেন্টের মধ্যে কতটা প্রভাব ফেলছে, কতটা স্বাভাবিক বা কতটা অস্বাভাবিক, সেটা কিন্তু আমাদের ভেবে নিতে হবে। এইখান থেকে লক্ষণগুলোকে আমরা যোগ বিয়োগ করব। এখন কেউ যদি সাপের মুখোমুখি হয়, তার বিষাক্ত সাপের মুখোমুখি হয়, তার ভয় পাওয়াটাই স্বাভাবিক। এখন কেউ যদি না পায় সেটা অন্য কথা। তাহলে আমরা সেই সমস্ত লক্ষণগুলোকে গুরুত্ব দেব বা বিরল বিচিত্র লক্ষণ বলবো, যেগুলো রোগীর মধ্যে কি মানসিক কি শারীরিক স্তরে, যেগুলো বা যে লক্ষণগুলোর ব্যাখ্যা করা যায় না, যেটা হওয়া উচিত ছিল সেটা হচ্ছে না, এই লক্ষণগুলো বিশেষ করে মানসিক স্তরে আমাদের কিন্তু গুরুত্ব দিতে হবে বেশি।
এইবারে কার্সিনোসিনের আরো যে লক্ষণটা আছে সেটা হচ্ছে যে তার খাদ্য খাবার সংক্রান্ত বিষয়ে যদি আমরা খোঁজ খবর নিই দেখতে পাবো তার মধ্যে একই খাবারের প্রতি সে ডিম হোক, মাছ হোক, মাংস হোক, যেমন ইচ্ছাও থাকতে পারে, অনিচ্ছাও থাকতে পারে, আবার অসহ্যও হতে পারে। এইটা বিভিন্ন ক্যাটাগরি রোগীতে আমরা কিন্তু বিভিন্ন পাবো। এর সবটাই কিন্তু কার্সিনোসিনের মধ্যে আসবে। তাদের ইচ্ছা, অনিচ্ছা, অসহ্য সবটাই কিন্তু কার্সিনোসিনের মধ্যে থাকতে পারে। সেটা কিন্তু আমাদের মাথায় রেখে দিতে হবে। সোজার যেমন নির্দিষ্ট সময় অন্তরে রোগ, অর্থাৎ দেখা যাবে যে বছরের কোনো একটা সময়, দিনের কোনো একটা সময়, মাসের কোনো একটা সময় এই লক্ষণটি কিন্তু আমরা কার্সিনোসিনের মধ্যেও পাবো। দেখা গেছে যে কোনো একটা লক্ষণ, হয়তো ধরুন আমাদের স্ত্রী লোকদের যে মাসিক ধর্ম চলে হয়, সেখানে দেখা যাবে যে তার 1 বছর অন্তর হয়তো গিয়ে দেখা যাবে বছরে একবার করে তার পিরিয়ডটা আগিয়ে আসে বা পিছিয়ে যায় বা এরকম কোনো গোলযোগ হয়। এখন এর আগে পর্যন্ত আমরা জেনেছি যে রাতে চুলে বেশি হতে পারে বা চলাফেরা বেশি হওয়াটা স্বাভাবিক, সেটাও আসছে না এখানে। কিন্তু অনেক লক্ষণই পেয়েছি এই যে 1 বছর পরে রোগীটার মধ্যে এই লক্ষণটা ঘুরে আসছে বা দেখা যাচ্ছে, এটা কিন্তু আমাদের পক্ষে অনেক সময় যদি মনোযোগ সহকারে না কালেকশন করি লক্ষণগুলো, তাহলে কিন্তু আমাদের ওই রোগীলিপি থেকে লক্ষণটি বাদ যেতে পারে। দেখা যাবে যখন আমরা সেকেন্ড প্রেসক্রিপশন করব, ওই লক্ষণটি হয়তো আগে চলে গেছে, এখন আর কোনো লক্ষণের পরিবর্তন হয়নি। আমরা ভাবতে পারি যে বোধ হয় আমাদের ফার্স্ট প্রেসক্রিপশন ভুল হয়েছে, অর্থাৎ ওষুধ পরিবর্তন করতে হবে। কিন্তু না, দেখুন সেই 1 বছর পরের যে লক্ষণটা আপনার যদি রোগীলিপিতে ঠিকঠাক ভাবে থেকে থাকে বা তাতে নোট থাকে, আপনি কিন্তু ওই রোগীলিপিটা দেখে ওই লক্ষণটি সম্পর্কে জেনে নিতে পারবে যে তার কি পরিবর্তন হয়েছে লক্ষণটা। তাহলে দেখা যাচ্ছে যে যে কোনো ওষুধ আমরা নির্বাচন করি না কেন, রোগীলিপিতে সেই লক্ষণগুলোকে সুন্দরভাবে স্থান দিতে হবে। তবে রোগীর কাছ থেকে কালেকশন করা অনেক সময় অনেক লক্ষণ খুব দুরূহ হয়ে পড়ে। তাই আমাদের অত্যন্ত ধৈর্য ধরে লক্ষণ কালেকশন করতে হবে। কার্সিনোসিন প্রয়োগের ক্ষেত্রে আমরা এইরকম অনেক লক্ষণ পাবো যেগুলো হয়তো ক্রমাগত সাপ্রেশন হয়েছে, ক্রমাগত বারবার সাপ্রেশন হয়েছে, আমরা কিন্তু বুঝতে পারিনি। খুব ভালো করে যদি না আমরা অ্যালার্ট থাকি, সতর্ক থাকি, তাহলে কখনোই বুঝতে পারবো না এই জায়গাগুলো বা ধরতে পারবো না। যেমন একটা বাচ্চাকে আজকে কি করতে হচ্ছে, তাকে ইংরেজি, বাংলা, হিন্দি, সংস্কৃত, আরবি, ফার্সি, মানে যত ভাষা আছে সব ভাষা বাবা মা শিখিয়ে দিতে চাইছে। এবং সবচেয়ে দুঃখের বিষয় হলো যে আমার ছেলেটা যেন একদিনেই বিশাল কিছু দিগ্গজ বীর পণ্ডিত হয়ে যায়। এটা কিন্তু বাস্তবে কখনো সম্ভব নয়। তাহলে এই বাস্তবকে যখন আমরা অ্যাভয়েড করছি, অর্থাৎ নেচারটাকে যখন অ্যাভয়েড করছি, সেই বাচ্চাটার উপর কিন্তু মানসিকভাবে ভীষণ চাপ পড়ছে। একটা সময় গিয়ে দেখা যাবে
সে তার ব্রেন আর নিতে পারছে না, সে ক্রমাগত অসুস্থতার দিকে এগিয়ে যাচ্ছে। এই যে মেন্টাল সাপ্রেশন ক্রমাগত ক্রমাগত, একবার নয় বারবার বারবার, যে সমস্ত বাচ্চাগুলো প্রকাশভঙ্গি ভালো, তারা সঙ্গে সঙ্গে তার রিপ্লাই দিতে পারে বা বুঝিয়ে বলতে পারে, যদিও সেটা কম সংখ্যক। এবং এটা যে ঘটে থাকে, যদি মায়াজমের দিকটা দেখে দেখবো যে সোরার প্রভাবেই ঘটে থাকে। কারণ সোরা বাচ্চাগুলো এমনই হয়, যেমন চঞ্চল হয় তেমন তাদের ব্রেনটাও খুব শার্প হয়। এগুলো রেয়ার দেখা যায় যে তার যে এই মানসিক অস্বস্তি, বাবা মার এই যে ক্রমাগত চাপ, সেগুলো প্রকাশ করতে পারে বা বলতে পারি। আর যারা বলতে পারি না তাদের পক্ষেই কিন্তু সমস্যাটা হয়। এবারে আসি যে এই যে আত্মহত্যা, সুইসাইড, এই আত্মহত্যা বিষয়ে বলতে গেলে, যেটা হয়তো মায়াজম নিয়ে আলোচনা করতে গিয়ে মানে গত আলোচনাগুলোতে হয়তো আলোচনা হতে পারে, আত্মহত্যা এটা শরিক পেশেন্টের মধ্যেও থাকতে পারে, সরিনামের মধ্যেও থাকতে পারে, মেটোডিনামের মধ্যেও থাকতে পারে, অরাম মেটালিকামের মধ্যেও থাকতে পারে। এই যে তিনটে ওষুধের মধ্যে আরো অনেক ওষুধ আছে, আমি তিনটেকে উদাহরণ হিসাবে খাড়া করলাম। হরিনাম যদি একবার মৃত্যু চিন্তা করে, তাকে কিন্তু কোনোভাবেই ফিরিয়ে আনা যায় না। মেডোরিনাম বা সাইকোসিসের জনিত কারণে যে আত্মহত্যা, সেখানে দেখা যাবে হতাশা থেকে দীর্ঘদিন হতাশা, ব্যথা, গ্লানি, বেদনা, এখান থেকে কিন্তু আত্মহত্যার জন্ম নেয়। আমরা সবাই জানি সিফিলিস ভাবার দোকান, অরামেটালিকে হয়, তার মধ্যে সুইসাইড টেন্ডেন্সি থাকে, তাহলে কিন্তু তাকে বাঁচিয়ে তোলা অনেক সময় খুব কঠিন। জানি না অরাম দেবার মতো সুযোগ পাওয়া যায় যদি রিয়েলি অরামের পেশেন্ট হয়। কার্সিনোসিনের মধ্যে, যেটা গতদিনেও বলেছিলাম, যে আত্মহত্যার লক্ষণ কি থাকবে, অনেকে করেন কি, আমাদের স্টলওয়ার্ক ক্লার্ককেও দেখে, ক্লার্ক মহাশয়কেও দেখেছি যে তিনি কয়েকটি লক্ষণের সাথে সুইসাইড এই লক্ষণটি মানে আত্মহত্যার লক্ষণটি পেলে তিনি কার্সিনোসিন দিতে বলেছেন। এই ক্ষেত্রে কিন্তু আমি একটা কথা বলবো, যে আত্মহত্যার লক্ষণটা কেন রোগী করতে চাইছে, কতটা স্বাভাবিক এবং কতটা অস্বাভাবিক, সেটা কিন্তু রোগী সহজে বলবে না। সেটাও কিন্তু রোগীর কাছ থেকে বা রোগিনীর কাছ থেকে সুন্দরভাবে গল্প ছলে আদায় করে নিতে হবে, জেনে নিতে হবে। এখন যদি আমরা বলি যে কেমন করে জানবো, এ উত্তর দেওয়া কঠিন। কারণ আমরা কখন কে কোন গদে পড়বো, সেখান থেকে যে কিভাবে উদ্ধার পেতে হবে, সেটা একমাত্র সেই চিকিৎসকই জানেন। এটা কাউকে আগাম বলে দেওয়া যায় না। হয়তো কয়েকটা উদাহরণ হিসাবে আমরা দেখাতে পারি। কার্সিনোসিন এই সমস্ত লক্ষণগুলো যেমন আমরা দেখতে পাই, অর্থাৎ গতদিনে বলেছিলাম তিনটে মায়োজমের লক্ষণই কিন্তু এখানে থাকে। তাহলে আমরা তিনটে লক্ষণ, মানে কি বলবো, কার্সিনোসিন এতটাই গভীর ক্রিয়াকারী ওষুধ যে সব মায়োজমের উপর সমানভাবে দক্ষতা বা ক্ষমতা রাখে কাজ করার মতো। সেটা আমাদের এই শুধু আত্মহত্যার লক্ষণটা না নিয়ে আরো অন্যান্য লক্ষণের ভিত্তিতে আমরা যেন কার্সিনোসিনের সাথে
ওষুধগুলো কম্পেয়ার করে দেখি, যে ওষুধগুলো বললাম, সরিনাম, মেডোলিনাম বা অরামমেথিলিকাম, এখানে কিন্তু আমাদের কম্পেয়ার করে দেখতে হবে। কিভাবে দেখবো? না, আমরা যে কোনো ওষুধ যখন প্রবীণ হয়েছে দেখেছি, গতদিনেও বলেছি, আবার বলছি, যে তার যেমন পজিটিভ সাইন থাকে, নেগেটিভ সাইনও থাকে। কার্সিনোসিনের মধ্যে আমরা দেখতে পাবো যে সিম্প্যাথেটিক নেই, এই কথাটা বলবো না, সেটাও আছে। আবার মেডোলিনামকে যেমন ভর্ৎসনা করলে সে মানে তার মধ্যে যেমন সেটা দাগ কাটে, এটাও কিন্তু আমরা কার্সিনোসিনের মধ্যে দেখতে পাবো। তাহলে যদি আমরা গতদিনে যে আলোচনা প্রথম পর্বে হয়েছিল সেখানে সবই বলেছি যে তার সবকিছুতে অত্যন্ত অত্যন্ত বেশি। আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অত্যন্ত যেমন থাকতে পারে, আবার পালসেটিলার মতো নম্র, ভদ্র, এইরকম পেশেন্টও আমরা পেতে পারি। তাহলে কি হলো না, তার মেজাজ যেমন অতি দুঃখ হতে পারে, অত্যন্ত খিটখিটে হতে পারে, বিপরীত পক্ষে পালসেটিলার মতো সহজ সরল মানুষও হতে পারে। গতদিনে দুটো উদাহরণ দিয়েছিলাম, পালসেটিলা এবং কার্সিনোসিনের বাচ্চার মধ্যে। সাধারণত আমরা কার্সিনোসিনের মধ্যে উগ্র ভাবটাই বেশি পাই। তার মানে এই নয় যে পালসেটিলার মতো আমরা পাই না, পাই। মজার বিষয় হলো যে আমরা যে পিকচারে পাই না কেন, উগ্র পাই আর নম্র পাই, কার্সিনোসিন প্রয়োগের পরে যদি উগ্র মেজাজের পেশেন্ট হয়, তাহলে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে যে তার উগ্রতাটা যদি লিমিটেশন ক্রস করে যায়, তাহলে আর সেই লক্ষণটা কিন্তু বৃদ্ধি হবে না মানসিক লক্ষণে। তা যদি না হয়, মানসিক লক্ষণে কিন্তু বৃদ্ধি হওয়ার কথা নয়। এটা জোর দিয়ে আবার বলার কারণ হচ্ছে, আমরা জানি যে সবার আগে মানসিক লক্ষণের উন্নতি হবে। কার্সিনোসিনের ক্ষেত্রে মানসিক লক্ষণের অ্যাগ্রাভেশন হবে। কিরকম না, তার আরো উগ্রতা বেড়ে যেতে পারে। কিন্তু এই উগ্রতা যদি এক্সট্রিম পর্যায়ে পৌঁছিয়ে যায়, তাহলে কিন্তু তার আর উগ্রতা দেখা যাবে না। বিপরীত পক্ষে শান্ত, সহজ, নম্র, ভদ্র হতে দেখা যাবে। এটা আমরা অনেকেই বহু ক্ষেত্রে লক্ষ্য করেছি। পালসেটিলার পেশেন্ট হলে যদি আমরা কার্সিনোসিন দিই, সেক্ষেত্রে পেশেন্ট অত্যন্ত উত্তেজিত, অত্যন্ত ইরিটেবল হয়ে যাবে, অত্যন্ত এক্সাইটমেন্ট হয়ে যেতে পারে। এইখানে কিন্তু আমাদের রোগীদেরকে বা রোগীর বাড়ির লোককে অ্যালার্ট করে দিতে হবে কার্সিনোসিন প্রয়োগের আগেই, যে যদি তার একটু কোন রকম মানে কি বলবো, রাগারাগি, মাথাটা গরম হয়ে যায় বা রেগে যায়, আপনারা কিন্তু কিছু বলবেন না। আপনারা কয়েকটা দিন শান্ত থাকবেন, ওটা আস্তে আস্তে কেটে যাবে। এটা যদি আপনার সেই মতো দক্ষতা থাকে, তাহলে আপনি প্রথমেই বলে দেবেন। যদি তা না হয়, যখন রোগীর বাড়ির লোক বা রোগী দ্বিতীয় মানে কি বলবো, দ্বিতীয়বার যখন দ্বিতীয় আগমনে আপনি কিন্তু দেখবেন রোগীটা বলছে যে, বা বাড়ির লোক বলছে, এ কি হলো, আমার ছেলে এইরকম শান্ত সরল ছেলে, আর মোবাইল ফোন আছাড় মেরে ভেঙে ফেলছে, টিভি আছাড় মেরে ভেঙে ফেলছে। আপনি কিন্তু কখনোই বলবেন না, তখনই সঙ্গে সঙ্গে নিজেকে নিজে মানে কি বলবো, নিজের দোষটাকে নিজের দিকে নিয়ে নিন, বলুন ঠিক আছে, আমার ভুলের জন্যই হচ্ছে, আপনারা কয়েকটা দিন অপেক্ষা করুন, ওটা চলে যাবে। দেখুন, আমরা তো
লক্ষণগুলো কালেকশন করতে গিয়ে অনেক অভিনয় করেছি। আর এই যে সঠিক ওষুধ নির্বাচিত হয়েছে বা নির্বাচন করতে পেরেছি আমরা, এই জায়গাটায় যদি মানুষ তাকে ভালো করতে গিয়ে, আরোগ্য করতে গিয়ে নিজেদের দোষ বলে মনে করি বা রোগীদেরকে বলি যে আমাদের দোষে এমন ঘটনা ঘটেছে, তাতে তো দোষের কিছু হবে না, বরঞ্চ ওই রোগীটা নির্মল আনন্দ লাভ করবে, তাতে আমাদের মধ্যেও আনন্দ আসবে। এদিকেও আমাদের কিন্তু সতর্ক থাকতে হবে। তাহলে হোমিওপ্যাথিকে শুধু যদি আমরা মেটেরিয়া মেডিকা ওই মুখস্থ করার মতো করি, তাহলে কিন্তু হবে না আমাদের। অমরদা প্রায়ই একটা কথা বলেন, অমরনাথ স্যার, যে প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে করাবো। এটা অনেকেরই আমাদের মনে হয় যে এ এমন কি কথা যে প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে করানো হয়, কিন্তু ঘটনাটা আর কিছুই নয়। আমরা যদি মেটেরিয়া মেডিকাকে এইভাবে রপ্ত করতে পারি যে প্রতিটি শব্দ, এক্সাইটিং, অ্যাঙ্গুইজ, আবার অ্যাংজাইটি, এই শব্দগুলো কিন্তু আমাদের ভালোভাবে চিনে নিতে হবে বা পার্থক্য বিচার করতে হবে। আর যদি মিথ্যা আমেরিকা মুখস্থ করি, তাহলে তো আমাদের শোচনীয় পরাজয় হবেই, এ তো অস্বীকার করার কোনো জায়গা নেই। তাই আবারও বলবো, শুধু কার্সিনোসিন না, মিথ্যা আমেরিকার যে কোনো ওষুধই যখনই আমরা পড়ব, খুব গভীর মনোযোগ সহকারে পড়ব। আজকের হয়তো পুরো মিথ্যা আমেরিকাটা পড়ে, কার্সিনোসিন পড়ে কতকগুলো লক্ষণ মুখস্থ করে হয়তো আপনাদের কাছে উজাড় করে দিলাম, কোনো লাভ হবে না। এই যে আমাদের অন্তর দিয়ে অনুভব করা, অনুশীলন করা, উপলব্ধি করা, এইগুলো আমাদের জানতে হবে, এগুলো আমাদের শিখতে হবে। তবেই আমরা কার্সিনোসিনকে আরো ভালোভাবে চিনতে পারবো, আরো ভালোভাবে প্রয়োগ করতে পারবো। জ্ঞান বৃদ্ধির সাথে সাথে দেখবেন যে আজকের যে কথাগুলো বলছি সেগুলো হয়তো মুখস্থ বিদ্যা বা যে কোনো ভাবে হোক উজাড় করে দিয়েছিলাম। আগামী এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে, আপনাদের অভিজ্ঞতার মাধ্যমে বুঝতে পারবেন যে আমরা কতটা পিছনে মানে পড়ে আছি। যদি মেট্রিয়া মেডিকাকে সেইভাবে রপ্ত করতে পারতাম, কার্সিনোসিনকে যদি সেইভাবে চিনে নিতে পারতাম, অর্থাৎ প্রত্যেকটা শব্দকে যদি বারবার একই কথা উঠে আসে, অর্গনন এবং মায়োজম জ্ঞানে যদি চিনতে পারতাম, তাহলে বোধহয় যে সমস্ত রোগীগুলোর ক্ষেত্রে আমাদের বিফলতা ছিল সেগুলো দেখা যাবে। অনেক সময় আমাদের মনে কাজ করতে করতে অনেক কিছু যেমন আমরা ভুলে যাই, আবার এটাও ঠিক অনেক কিছু গাঁথা থাকে। তখন দেখবেন আপনার মধ্যে মনে পড়বে যে ওই ওই রোগীগুলোকে তখন যদি আমি কার্সিনোসিন প্রয়োগ করতাম, রোগীগুলো বোধহয় ভালো হতো, কত ভুল করেছি। যাই হোক, এটা আমাদের জীবনের ধর্ম, এইভাবেই আমাদের এগিয়ে যেতে হবে। তবে ভুল করেই আমাদের শিখতে হবে। যিনি জীবনে যত অ্যাক্সিডেন্ট করবেন, ভুল করবেন, তিনি তত শিখতে পারবেন। অবশ্যই নিজের জ্ঞান চক্ষুকে যদি কাজে লাগান। এবারে আসি মাকসদে, যে পায়খানা কোঁথানি, এই মাকসালের যে কোঁথানি, সেটা কিন্তু আপনি কার্সিনোসিনের মধ্যে দেখতে পাবেন। সতর্ক থাকবেন, কার্সিনোসিন দেওয়ার পরে তার টিউবারকুলিনাম বভিনামের যেমন উদারাময় বৃদ্ধি পেতে পারে, টিউবারকুলিনাম বভিনাম প্রয়োগের পরে তার রোগী বা রোগিনী উদারাময় দেখা দিতে পারে, সেটা যেমন আরোগ্যের চিহ্ন বা লক্ষণ,
এই সময় আমরা যেন ভুল করে কোনো ওষুধ না দিই। কার্সিনোসিনের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো, বিশেষ করে মাকসলের মতো যে কোঁচানি, এইরকম ক্ষেত্রে যদি অ্যাগ্রাভেশন হয়, বেশি হয়, দয়া করে কোনো ওষুধ দেবেন না। আপনার ওই পূর্ব প্রদত্ত ওষুধেই, ওই শক্তির ওষুধেই কিন্তু রোগীটা ভালো হবে। এই জায়গাটা আমরা অনেকেই ভুল করি। আমাদের অনেক সময় দেখা যায় যে রোগীরাই বলে হোমিওপ্যাথিক ওষুধ খেলে বাড়ে, কিন্তু আমরা চিকিৎসক হয়েও অনেক সময় রোগীর যদি সামান্য কষ্ট বেড়ে যায় আমরা লাফালাফি করি, ছটফট করি ওষুধ দেওয়ার জন্য। আবারও বলছি, যদি কার্সিনোসিন প্রয়োগের পরে কারো উদারময় বা ডিসেন্ট্রি বৃদ্ধি পায়, বা যাদের কোষ্ঠবদ্ধতার ধাত আছে, যদি, তাহলে কিন্তু কোনোভাবেই কার্সিনোসিন প্রয়োগ, মানে দ্বিতীয় ওষুধ প্রয়োগ করব না। এই সময় করে কি অনেকে অ্যালোজ, পডোফাইলাম একইটে কোনো একটা ওষুধ দিয়ে দেন। এটা কখনোই করবেন না বা করবেন না। এবারে আসি, কার্সিনোসিন যেটা মূলত প্রয়োগ হয় সেটা হচ্ছে মানসিক লক্ষণের ভিত্তিতে। সেই কারণে মানসিক লক্ষণগুলোকে আমরা খুব ভালোভাবে গুরুত্ব দেব। কার্সিনোসিনের পেশেন্ট যদি সমুদ্র তীরে বা সমুদ্রের ধারে যায়, যেটা আমরা রেপার্টরিতে মেডিকাল অনেক ওষুধের মধ্যে দেখতে পাবো, কার্সিনোসিনে কিন্তু সমুদ্র তীরে উপসম্বোধ করে বা তার কষ্টগুলো উপশম হয়। যে কথাটা আগেই বলেছিলাম, সহানুভূতিশীল, যেটা ব্রেন স্টেমে দেখা যায়। এই প্রসঙ্গে আমরা দেখেছি কি, যে পস্টিকাম, ফসফরাস, নাক্সের মধ্যেও এই লক্ষণটা আছে। কার্সিনোসিনে কিন্তু এই লক্ষণটা আমরা জোরালোভাবে পেতে পারি বা দেখতে পাই। এখন সহানুভূতিশীল, এই যে লক্ষণটা কালেকশন করবো কেমন করে? সহানুভূতিশীল রোগী বলে দিল, আপনি অন্যের দুঃখ কষ্টে কাঁদেন বা অন্যের দুঃখ কষ্ট দেখলে আপনার চোখ দিয়ে জল আসে, সিম্প্যাথেটিক মানে যেটা বোঝায় আপনি পেলেন। কিন্তু আমাকে ভাবতে হবে যে সিম্প্যাথেটিক যে লক্ষণটা রোগী দিল সেটা কতটা স্বাভাবিক আর কতটা অস্বাভাবিক। একটা মানুষের সমবেদনা থাকবে বা সহানুভূতি থাকবে, এটা তো স্বাভাবিক, কিন্তু যখন সেটা এক্সট্রিম পর্যায়ে যাবে তখন কিন্তু লক্ষণটাকে আমরা গুরুত্ব দেব। এখন ধরুন কস্টিকামের কথাই বলি, যে আপনি কোথাও দিয়ে ধরুন ট্রেনে যাচ্ছে, যেতে যেতে দেখলেন যে একটা গরু, বাছুর, ছাগল যা হোক একটা পড়ে আছে। যদি তিনি হুবহু কস্টিকামের মতো পেশেন্ট হন, তাহলে কিন্তু বারবারই চেষ্টা করবেন কি করে, তিনি তো ট্রেনে ঝাঁপ কাটবেন না, তাহলে তো আবার অন্য ওষুধে পিকচার এসে যাবে, অন্য গল্প হয়ে যাবে। এই গল্পটা বাদ দিয়ে তিনি কিন্তু চেষ্টা করবেন যে স্টেশনটা আর কত দূরে, বা আমি কি করে এসে সেই প্রাণটাকে ফিরিয়ে দিতে পারি বা জল থেকে উদ্ধার করতে পারি। যদি ট্রেনের চাকায় একটা পিঁপড়েও, যদিও সেটা দেখা সম্ভব নয়, আমি জাস্ট লক্ষণটাকে গুরুত্ব দেবার জন্য বা বোঝাবার জন্য এইভাবে বলছি, মানে তার মধ্যে কিন্তু এইভাবে সব কাজ করে। এবং যতক্ষণ না পর্যন্ত সে ওই প্রাণটাকে ফিরিয়ে দিতে পারছে বা জল থেকে তুলতে পারছে, ততক্ষণ তার মনে কিন্তু শান্তি থাকবে না। সে বাড়িতে যদি চলে যায় ওই দেখে, তাহলে কিন্তু দেখা যাবে সে ঘুমাতেও পারবে না। অনেক সময় দেখা যাবে অনেকে ওই রাস্তার ধারে মুরগি কেটে, আমি এক রাজনীতিবিদকে জানি, তিনি কিন্তু ওই
মুরগি কাটার মানে দেখতেও পারতেন না, এবং সেই নিয়ে অনেক সময় আন্দোলনও করেছেন যে কি করে বন্ধ করা যায়। ইন্টেনশনালি নাম করাটা ঠিক না, আমি করলাম না। ব্যাপারটা হচ্ছে কি, এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা লক্ষণ যাচাই করে নিতে হবে যে রোগীর মধ্যে কোন গ্রেডে আছে এবং রেপার্টরির মধ্যে কোন গ্রেডে আছে। রোগীর মধ্যে যদি ফার্স্ট গ্রেড পাই, এই যে কস্টিকামের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, বা এই যে উদাহরণটা দিলাম যে যতক্ষণ না সে ওই প্রাণটাকে রক্ষা করতে পারছে ততক্ষণ তার মধ্যে শান্তি হচ্ছে না। এবং তাতে যদি ওই ভালো পোশাক আশাক পরে যে বেড়াতে গিয়েছিল, তাতে যদি জলে ঝাঁপ কাটতে হয় তাও কাটবেন, তবু প্রাণটাকে বাঁচাতে হবে। এই বাঁচানোটা হচ্ছে ফার্স্ট গ্রেড হিসেবে আমরা ধরতে পারি। রেপার্টরিতে কিন্তু এই গ্রেডেই আমরা দেখতে পাবো। আর তা যদি না পাই, ও ঠিক আছে পড়ে গেছে, হয়তো পুকুর পাড়ে বা নদীর পাড়ে গেল, কিন্তু ও জলে নামতে থাকেছিল, কাছাকাছি হলে পাড়ের ধারে বা তীরে থাকলে হয়তো তুলে দিতাম। এইটা কিন্তু যদি কস্টিকামের লক্ষণ বলি তাহলে কিন্তু ভুল হবে, বা ফার্স্ট গ্রেড হিসেবে কখনো রাখবো না। কোনো কষ্ট ফিজিক্যাল স্টেটে দেখা গেল, রুগীরা সাধারণত আমাদের কাছে আসে তাদের রোগ যন্ত্রণা যাতনা বা ফ্যারিঞ্জাইটিস মেনিনজাইটিস এই সমস্ত নিয়েই আসবে। সরি, মেনিনজাইটিস এখানে না বললেই ভালো হতো। যাই হোক, এখন প্রথম আমাদের দেখতে হয় যে রুগীটা প্যারেঞ্জাইটিস নিয়ে এসছি, তার কষ্টটা কোথায়, গলায়। এই সে কিন্তু আমাদের কাছে ফিজিক্যালি দিকটা নিয়েই আমাদের কাছে এসছে। এইবারে কি হচ্ছে, মেন্টাল স্টেটে কিন্তু গিয়ে আমরা দেখতে পাচ্ছি এতক্ষণ পর্যন্ত যে সমস্ত মানসিক লক্ষণের কথা বললাম, সেই অবস্থাটা আমরা কিন্তু পেশেন্টটাকে ওই মেন্টাল সিমটমসের ভিত্তিতেই ওষুধটা দেব। দেখা যাবে যে ওই ফিজিক্যাল কমপ্লেনটাও কিন্তু প্রথম দিকে না গেলেও কয়েকটা দিন পরে বা কিছুদিন পরে চলে গেছে। সর্বদাই কিন্তু আমরা মানসিক লক্ষণের উপর গুরুত্ব দেব। এটা কার্সিনোসিনের ক্ষেত্রে আরো জোরালো ভাবে বলতে চাই যে কার্সিনোসিন মূলত যে এখনো পর্যন্ত প্রবীণ হচ্ছে, বা তার যা পরীক্ষা নিরীক্ষা হয়েছে, বা যা ক্লিনিক্যাল সিমটমস কালেকশন করা গেছে, বেশিরভাগই দেখা গেছে যে মেন্টাল। সেই কারণে কার্সিনোসিন পড়তে গেলে, জানতে গেলে আমরা কিন্তু মেন্টাল সিমটমসটাকে ভালো করে চিনবো, জানবো, বুঝবো। সমস্ত গর্ভকাল, কি বলবো, গর্ভকাল সময় জুড়ে বা মানে কি বলবো, প্রেগন্যান্ট পিরিয়ডটা হোল প্রেগন্যান্ট পিরিয়ড তার কিন্তু ভমিটিং টেন্ডেন্সি, যেটা মেডোরিনামের মধ্যে আছে। আমি কিন্তু, বা আপনারাও দেখবেন, যদি কার্সিনোসিনকে অন্যান্য লক্ষণের ভিত্তিতে প্রয়োগ করেন, মেডোরিনাম যেখানে ব্যর্থ হয়েছে সেখানে কিন্তু কার্সিনোসিন তাকে ভালো করবে, বমিটা বন্ধ করবে। এরকমও আপনারা দেখবেন যে কারোর হয়তো ফার্স্ট ইস্যু এইভাবে চলেছে, সেকেন্ড ইস্যুর সময় দেখবেন যে তার ওই বমি ভাব আদৌ নেই, যেটা ন্যাচারালি হয়তো প্রথম দিকে আহ কি বলবো, প্রেগনেন্সি বা রোগিনী প্রেগনেন্ট সেটা জানান দেওয়ার জন্য প্রাকৃতিক প্রকৃতি যেটা জানিয়ে দেয়, ওই 1, 2, 3, 4 দিন বা হয়তো প্রথম মাসে বা 1 সপ্তাহ বমি হলো, ওইটুকুই, তার বেশি কিন্তু হবে না। এটা আমি দেখেছি
এবং আপনাদেরকে বলবো, যদি মেডোলিনাম দিয়ে কখনো ব্যর্থ হন, তাহলে কিন্তু হোল প্রেগন্যান্ট পিরিয়ডে ভমিটিং টেন্ডেন্সি, তাহলে কিন্তু দেখবেন কার্সিনোসিন সুন্দর কাজ করবে। আরেকটা কথা যেটা বলতে গিয়ে বলা হয়নি, এই যে ভয়ের কথা বলছিলাম, তার মনের মধ্যে এতটাই ভয় লুকিয়ে থাকবে বা এতটাই থাকবে। আমি একটা ডিফর্মিটি চাইল্ডের কথা বলবো। যাই হোক, শব্দটা আমাদের প্রত্যেকের বর্জন করা উচিত, মাঝে মাঝেই উঠে আসছে, খুবই দুঃখিত। এই ডিফর্মিটি চাইল্ডকে দেখেছিলাম, মৃগী এবং খুব ঘন ঘনই হতো। অ্যালোপ্যাথিক ওষুধ এবং অ্যালোপ্যাথিক চিকিৎসকরা বলেও দিয়েছিলেন যে 3 বছর ওই অ্যালোপ্যাথিক ড্রাগগুলো খেতে হবে, খাওয়ার পরে আর কিন্তু আসবে না। এবারে দেখা গেল যে তার 3 বছর, 4 বছর, 4.5 বছর ওষুধ খেলেও কিন্তু মৃগী এতটুকু পরিবর্তন হয়নি, বরঞ্চ যে অবস্থায় ছিল তার চেয়ে আরো কষ্টটা বেশি হতে লাগলো। এই ক্ষেত্রে আমরা ভয়, তার ফিয়ারটাকে নেওয়া হয়েছিল এবং ফ্যামিলি হিস্ট্রি নেওয়া হয়েছিল। নেওয়ার পরে দেখা যেত যে এই বাচ্চাটাও কিন্তু মা ক্রমাগত অত্যাচার করে যাচ্ছে। এই যে অত্যাচার, এইরকম একটা বাচ্চাকে সহানুভূতি দিয়ে, ভালোবাসা দিয়ে, এখন এটা বলতে পারি আমরা যে বাবা মার কি সহানুভূতি নেই, ভালোবাসা নেই সন্তানের প্রতি? নিশ্চয়ই আছে। আবার এই খাওয়ানোর ধরন শুনলে মায়ের আশ্চর্য হয়ে যাবেন, এতটা ভালোবাসে যে হ্যাঁ, এতটাই ভালোবাসেন, এতটাই ভালোবাসেন যে দেখবেন। আচ্ছা, একটু পরে কথা বলছি। ফেলে দিত 1 বাটি, 2 বাটি, 3 বাটি, 3 বাটি, তবুও তাকে জোর করে কিন্তু লাস্ট বাটি পর্যন্ত খাওয়াতে হতো। তার মানে কি, বাচ্চা খেতে চাইছে না, খেতে পারছে না, তবুও তাকে বেশি পরিমাণে খাওয়ানো হতো। এই যে এইভাবে চলতে থাকছে দিনের পর দিন, দিনের পর দিন, বাচ্চাটা পেটের গন্ডগোল হচ্ছে, ওদিকে তাকাবার দৃষ্টি নেই, বাচ্চাটা খেলেই ভালো হবে এমন চিন্তা ভাবনা নিয়ে খাওয়ানো হতো। বাচ্চাটা ভয় পেয়েছে, পায়খানা যেতে চাইছে না, অজানা কারণে ভয়, কেন ভয় তাও জানে না, কিন্তু পায়খানা করতে যেতে পারতো না। আর মা করতো, মানে করতো কি, ওই শিশুটার মা লাঠি পেটা করেও পাঠাতো, যে মানে লাঠি পেটা করেও কিন্তু পাঠাতে পারেনি, পায়খানা করাতে পারতো না। কার্সিনোসিন প্রয়োগের পরে কার্সিনোসিন প্রয়োগের পরে কার্সিনোসিন প্রয়োগের পরে দেখা গেছে যে তার ভয়টা কিন্তু চলে গেছে। এই জন্য কার্সিনোসিন যখনই আমরা প্রয়োগ করি না কেন, তাদের মধ্যে ভয়টা যেন আমরা ভালো করে লক্ষ্য রাখি। অজানা কারণে ভয়, অনেক সময় দেখা যাবে বাচ্চারা পরীক্ষায় বসতে চায় না, পরীক্ষায় বস কিন্তু সে লিখবে না, কিছু করবে না, ওই ভয়ে জড়সড় হয়েই বাড়ি চলে আসবে। বাবা মা কিন্তু অত্যাচার শুরু করলো, তুই লিখিস নি কেন, পড়িস নি কেন, মানে নানান ভাবে। কিন্তু এখান থেকে কোনো উত্তর বাবা মা দিতে পারবেন না, একবার তো হোমিওপ্যাথ দিতে পারবে।
কেন বাচ্চাটা ওই রকম করছে। কার্সিনোজেন প্রয়োগ করুন, অন্যান্য লক্ষণের ভিত্তিতে বাচ্চাটা ভালো হয়ে যাবে, তার ওই ভয় ভীতি চলে যাবে। এবারে শয়নভঙ্গি খুব ভালো করে আমাদের লক্ষ্য করতে হবে। এটা কিন্তু মানে কি বলবো, স্বাভাবিক কোনটা আর অস্বাভাবিক কোনটা সেটাও আমাদের দেখে নিতে হবে। একটা বাচ্চা ছোট মানে কি বলবো, শয়নভঙ্গিটা পা ভেঙে মুড়ে, যেটা মেডোরি নামে আমরা দেখতে পাই, ওই বুকের দিকে করে হাঁটুটা দিয়ে শোয়। আমরা কিন্তু কার্সিনোসিনের মধ্যে এই বিচিত্র শয়নভঙ্গি পাই। এখন প্রথম প্রথম হয়তো বাবা মনে করে নিয়েছে, প্রথম